হ্যালো, সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা ক্লাস 12 এর পদার্থের কঠিন অবস্থার শেষ পার্টটা আলোচনা করব। ঠিক আছে, শেষের দুটো পার্ট আছে। একটা হচ্ছে কঠিন পদার্থের তড়িৎ ধর্ম, আর একটা হচ্ছে চৌম্বক ধর্ম। ঠিক আছে, আমরা তড়িৎ ধর্ম দিয়ে শুরু করি। তড়িৎ পরিবহন করতে পারে কি পারে না এর ভিত্তিতে, বা কেমন তড়িৎ পরিবহন করতে পারে এর ভিত্তিতে কঠিন পদার্থগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়। আমি দুটো ভাগ লিখেছি এখানে, আর একটা ভাগ মাঝখানে আছে। ঠিক আছে, তো মাঝখানে একটা ভাগ আছে, সেটা হচ্ছে এই দুটোর মাঝামাঝি। পরিবাহী মানে কি, অন্তরক মানে কি, এগুলোর সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। পরিবাহী মানে কি, যে সমস্ত কঠিন পদার্থের মধ্য দিয়ে, কঠিন পদার্থের পরিবাহী আমরা আলোচনা করছি, যে সমস্ত কঠিন পদার্থের ভেতর দিয়ে সহজেই তড়িৎ চলাচল করতে পারে বা তড়িৎ পরিবাহিত হতে পারে খুব সহজেই, সেই সমস্ত কঠিন পদার্থ হচ্ছে তড়িতের পরিবাহী। ঠিক আছে, তো যেমন উদাহরণ কি, এই জাতীয় পদার্থের উদাহরণ হচ্ছে কি, যে কোনো ধাতু হচ্ছে তড়িতের খুব সুপরিবাহী হয়। ধাতু, সংকর ধাতু, এগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী হবে। ঠিক আছে, এবার এই যে পরিবাহীগুলো, তড়িৎ পরিবাহিতার মান কেমন এটা জানতে হবে। তড়িৎ পরিবাহিতার মান কেমন? 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্স। আমরা পরিবাহীর কথা আলোচনা করছি। পরিবাহীর উদাহরণ হচ্ছে ধাতু, এদের তড়িৎ পরিবাহিতার মান কেমন? 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্স। ঠিক আছে, তো তড়িৎ পরিবাহিতার একক এটা। আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারে গেলে আমরা তখন বুঝতে পারবো এটা হচ্ছে তড়িৎ পরিবাহিতার একক। এখন আপাতত মনে রাখো। ঠিক আছে, এবার যারা তড়িৎ পরিবহন করতে পারে তারা পরিবাহী। যে সমস্ত কঠিন পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তারা হচ্ছে অন্তরক পদার্থ। যেমন কাঠ, কাঁচ, রবার, ইট, যা যা কিছু ভাবতে পারো, অভ্র, এগুলো হচ্ছে অন্তরক পদার্থের উদাহরণ। ঠিক আছে, তো তাহলে এদের উদাহরণ হচ্ছে কাঠ, কাঁচ ইত্যাদি ইত্যাদি। এদের তড়িৎ পরিবাহিতা কেমন? খুব কম। এদের তড়িৎ পরিবাহিতার মান খুবই কম, 10⁻⁻20 ওহম ইনভার্স মিটার ইনভার্স। এখানে অনেকটা বেশি, 10⁸, সেখানে খুবই কম, 10⁻⁻20 ওহম ইনভার্স মিটার ইনভার্স। তারা পরিবহন করতে পারে না। মাঝামাঝি যারা হলো তারা হচ্ছে অর্ধপরিবাহী, মানে যাদের তড়িৎ পরিবাহিতার মান পরিবাহী এবং অন্তরক পদার্থের মাঝামাঝি, তারা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর উদাহরণ কি? অর্ধপরিবাহীগুলো বেশি ইন্টারেস্টিং। ঠিক আছে, তো সেগুলোর বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগও খুব ভালো হয়। ঠিক আছে, তো পরিবাহীগুলোর ব্যবহারিক প্রয়োগ আছে আমাদের জানা আছে, অর্ধপরিবাহীগুলোরও ভালো ব্যবহারিক প্রয়োগ রয়েছে। ঠিক আছে, তো উদাহরণ কি? জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এছাড়া কিছু ধাতুর অক্সাইড আছে, যেমন লোহার অক্সাইড আছে FeO, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, সেটাও হবে Fe2O3, ক্রোমিয়ামের অক্সাইড, ক্রোমিয়ামের 3 যোজ্যতা বিশিষ্ট অক্সাইড Cr2O3, কপারের দুটো অক্সাইড, কিউপ্রিক অক্সাইড আর কিউপ্রাস অক্সাইড, এই দুটোই, এরা সবাই হচ্ছে অর্ধপরিবাহী। আরো বেশ কিছু যৌগ আছে বিশেষ করে যেগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এদের পরিবাহিতার মান কেমন মনে রাখতে হবে। এদের পরিবাহিতার মান কেমন? পরিবাহিতার মান, তো এদের পরিবাহিতার মান হচ্ছে 10⁻⁷ থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। মানে এই দুটোর একটা মাঝামাঝি, খুব বেশিও না আবার খুব কমও না। ঠিক আছে, 3 ধরনের পদার্থ। ঠিক আছে, এবার আমরা আসি একটু, আমরা ব্যান্ড থিওরি বা পটিতত্ত্বের কথা আলোচনা করব। পটিতত্ত্ব, তো এখন আমি পটিতত্ত্ব বা ব্যান্ড থিওরি আলোচনা করব। প্রথমে বলে রেখে একটা কথা, যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে খুব সহজ, প্রশ্ন
খুব কমই আসে এবং এলে খুব সহজ আসবে। ঠিক আছে তো, সেটা কি সেটা আমি এইটা বলার পরে আমি বলবো। ঠিক আছে তো, আমি একটু ডিটেলে যাচ্ছি, দেখো বুঝতে পারবে আশা করি। ঠিক আছে তো, আমরা ক্লাস 11-এ শিখেছিলাম কি, যে আণবিক কক্ষক তত্ত্ব শিখেছিলাম, মলিকুলার অরবিটাল থিওরি। ঠিক আছে, আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম আমরা, মনে পড়ছে? বন্ডিং, অ্যান্টি বন্ডিং ছিল। আমি একটু মনে করিয়ে দিচ্ছি, হাইড্রোজেন পরমাণুর কথা ভাবি আমরা। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। ঠিক আছে তো, তার মানে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 1s1, অর্থাৎ তার প্রথম কক্ষের এস উপকক্ষে একটা ইলেকট্রন রয়েছে। সেই রকম দুটো হাইড্রোজেন পরমাণু যখন পরস্পর যুক্ত হয়েছিল তখন হাইড্রোজেন অণু গঠন করেছিল। H2 অণুর ক্ষেত্রে কি হয়েছিল? H2 অণুর ক্ষেত্রে দুটো পারমাণবিক কক্ষক 1s কক্ষক, তারা পরস্পর যখন জুড়ে গিয়ে অণু তৈরি করছে তখন কিন্তু আর 1s এর অস্তিত্ব থাকে না। তখন কি হয়ে যায়, আমরা ক্লাস 11-এ জেনেছিলাম, তখন সেটা দুটো আলাদা আলাদা অরবিটাল তৈরি করে। একটা হচ্ছে অরবিটাল এমন যার শক্তি পারমাণবিক কক্ষকগুলোর শক্তির থেকে কম, সেটাকে আমরা বলি বন্ডিং মলিকুলার অরবিটাল। এটাকে প্রথমটাকে বলা হয় সিগমা 1s, পরেরটা হচ্ছে সিগমা 1s স্টার। দুটো ইলেকট্রন ছিল, একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, এর একটা তার একটা। সিগমা 1s এ দুটো ইলেকট্রন আছে, সিগমা 1s স্টারে কোনো ইলেকট্রন নেই। এরকমটা আমরা হাইড্রোজেন অণুর গঠনের ক্ষেত্রে বুঝতে পেরেছিলাম। ধাতুর ক্ষেত্রে আণবিক কক্ষকগুলোকে বলা হয় ব্যান্ড বা পটি। তাহলে ধাতুর ক্ষেত্রে ব্যাপারটা নতুন কিছু না। পটি বা ব্যান্ড মানে কি, আমরা আগে যে শিখেছিলাম, আগে যে আমরা হাইড্রোজেন থেকে তোমার হচ্ছে কি নিয়ন পর্যন্ত আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম, সেখানে আণবিক কক্ষক বলতে যেগুলোকে বোঝানো হয়েছিল সিগমা 1s, সিগমা 1s স্টার, তার উপরে ছিল সিগমা 2s, সিগমা 2s স্টার, সিগমা 2px ইত্যাদি ছিল না? তো সেইগুলোকে এক্ষেত্রে ব্যান্ড বা পটি বলা হচ্ছে। ঠিক আছে তো, আমরা লিথিয়ামের কথা আলোচনা করব। লিথিয়ামের কথা দিয়ে আমরা বুঝে নেব ব্যাপারটা। লিথিয়াম আমরা কি জানি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, মানে 1s2 2s1। লিথিয়ামের সবচেয়ে বাইরে তাহলে দুটো 2s উপকক্ষে একটা ইলেকট্রন আছে। এরকম দুটো লিথিয়াম যখন জুড়ছে, এরও 1s2 2s1, যখন Li2 হবে, লিথিয়ামের দুটো পরমাণু যুক্ত হয়ে যদি লিথিয়াম অণু গঠন করতে উদ্যত হয়, তবে কি হবে? দেখো 1s গুলোর অভিলেপন হবে, 2s এর অভিলেপন হবে। 1s এর অভিলেপন হয়ে প্রথমে তৈরি হবে, আমি নিচ থেকে উপর অব্দি যাচ্ছি, মানে শক্তি ক্রমশ নিচে কম, উপরে আস্তে আস্তে বাড়ছে। যেমন এখানে সিগমা 1s এর শক্তি কম ছিল, সিগমা 1s স্টারের শক্তি বেশি ছিল। এখানেও কি হবে, সিগমা 1s এ কটা ইলেকট্রন থাকবে? দুটো। সিগমা 1s স্টারে কটা ইলেকট্রন থাকবে? সিগমা 1s স্টারে কটা থাকবে? দুটো থাকবে। কেন? কারণ এখানে দেখো এর 1s এ দুটো, দুটো মিলে 4টা, তাহলে সিগমা 1s এ দুটো, সিগমা 2s 1s স্টারে দুটো। এখানে ছিল একটা একটা দুটো, তাহলে সিগমা 1s এই দুটো ঢুকে গেছিল। তারপরেরটা ইন্টারেস্টিং, 2s 2s1 2s1 2s1, সেখান থেকে কি হবে, সিগমা 2s এর একটা তার একটা, দুটো হলো। এবার সিগমা 2s স্টার যেটা, সেটা কিন্তু ফাঁকা থেকে যাবে। ঠিক আছে, তাহলে লিথিয়াম যখন লিথিয়াম পরমাণু থেকে Li2 হচ্ছে, তখন তার যে আণবিক কক্ষক গুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা ব্যান্ড বলবো। ব্যান্ড বা পটি, পটি মানে তো একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকবে, যেটা বিস্তীর্ণ অংশ জুড়ে থাকবে। পটি, সেই পটি কি করে সৃষ্টি হয় আমরা দেখব। আমরা এখন প্রথমে বুঝে গেলাম লিথিয়াম থেকে লিথিয়াম 2 যখন হয়, তখন মানে দুটো পরমাণু যখন যুক্ত হয়, তখন তার প্রথমের অরবিটাল গুলো বা ব্যান্ড গুলো তো ভর্তি থাকে। সিগমা 2s যেটা, সেটা ভর্তি এবং তারপর এটা ফাঁকা। তাহলে সিগমা 2s হচ্ছে হাইয়েস্ট এমন অরবিটাল যেটা ইলেকট্রন দ্বারা ভর্তি আছে। সর্বোচ্চ যে একটা শক্তি ব্যান্ড, সেটা ইলেকট্রন দ্বারা ভর্তি আছে, সেটা হচ্ছে সিগমা 2s। তার উপরেরটা ইলেকট্রন নেই, লিথিয়ামের ক্ষেত্রে হলো। আমরা ব্যাপারটাকে একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। এই অংশগুলো মুছে দিচ্ছি। যখন লিথিয়াম পরমাণু একা ছিল, প্রথম কেস আমরা ভাববো, লিথিয়াম যখন একা ছিল তখন তার একটাই ইলেকট্রন ছিল, লাস্টে 2s1 ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা কক্ষে একটাই ইলেকট্রন ছিল।
এইটাকে আমরা একটা মিড লাইন ভাববো। যখন লিথিয়াম দুটো হলো, Li2 হলো, তখন কি হলো বলতো? লিথিয়াম দুটো যখন হলো তখন তার লাস্টে লিথিয়াম দুটো পরমাণু মিলে অণু যখন তৈরি করছে তখন লাস্টে কি হচ্ছে না সিগমা 2s2, সিগমা 2s2 হচ্ছে। তো সেই সিগমা 2s2 আবার সিগমা 2s স্টারে কিছু নেই, ফাঁকা, এখানে কিছু নেই, গ্যাপ। একই রকম লিথিয়াম 2 এর মতো, লিথিয়াম একটা ধাতু, তার একটা টুকরো যদি আছে তাতে কি মাত্র দুটো পরমাণু আছে? না, অসংখ্য এরকম লিথিয়াম 2 একক অসংখ্য আছে। তাহলে লিথিয়াম 2 একক আরেকটা যদি তার পাশাপাশি আসে তখন লিথিয়াম কবার হলো? 4 বার। তখন কি হবে না দুটো ইলেকট্রন ছিল, আবার দুটো ইলেকট্রন হলো, একটা গ্যাপ ছিল, আবার একটা গ্যাপ হলো। যখন 6 বার হবে তখন কিরকম? কবার? তাহলে লিথিয়াম 2 এর মতো ক জোড়া আছে? 3 জোড়া। 3 জোড়ার জন্য 3 জোড়া সিগমা 2s এর ইলেকট্রন সিগমা 2s স্টারের ফাঁকা কবার হয়ে গেল? 3 বার। একইভাবে এইভাবে চলতে থাকবে। যদি 8টা হয় তাহলে ক জোড়া হবে? 4 জোড়া। অবশ্যই সেগুলো সব বন্ডিং এর দিকে, আর অ্যান্টি বন্ডিং এর দিকে 4 জোড়া ফাঁকা। ঠিক আছে? তো এইভাবে যেটা তৈরি হলো না সেটাকে আমরা সংক্ষেপে, যখন লিথিয়াম পরমাণুটা লিথিয়াম ধাতুর একটা টুকরো আমরা ভাবি তখন তো তাহলে অসংখ্য ক্ষেত্রে এরকম হচ্ছে কি না একটা লিথিয়াম এর 2s, লিথিয়ামের 2s শক্তি ব্যান্ড, 2s শক্তি ব্যান্ড কি হচ্ছে? হাফ ফিল্ড থাকছে। এটাকে তুমি ভাবো একটা সেট দিয়ে দিলাম, তুমি পেন্সিল দিয়ে আঁকলে পেন্সিলের সেট দিয়ে দিলে। দেখো এটা 2s শক্তি ব্যান্ড। 2s শক্তি ব্যান্ড কিন্তু 2s মানে সিগমা 2s আর সিগমা 2s স্টার দুটোকে নিয়ে তৈরি হচ্ছে। এটা যেহেতু লিথিয়ামের শেষ কক্ষে একটা ইলেকট্রন ছিল না, সিগমা এটা ছিল 1s2 2s1, সেই জন্য এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। ঠিক আছে? তো 2s শক্তি ব্যান্ড কিরকম আছে? অর্ধপূর্ণ অবস্থায় আছে, মানে এর এটা হাফ ফিল্ড হয়ে আছে। আবার ধরো ম্যাগনেসিয়ামের কথা ভাবি, লিথিয়ামের পরের শ্রেণীতে যে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের কথা ভাবি। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 1s2 2s2 2p6 3s2। তাহলে তার লাস্টে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে মানে তার ক্ষেত্রে যদি আমরা এইরকম এক্স্যাক্টলি একই রকম ভাবি তাহলে তার ক্ষেত্রে যে ভ্যালেন্স ব্যান্ডটা, তার ক্ষেত্রে যে ব্যান্ডটা সর্বশেষ যে ব্যান্ডটা পাবো সেটা কেমন হবে গো? ভর্তি থাকবে। এবং কার ক্ষেত্রে হবে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হবে, জিঙ্কের ক্ষেত্রে হবে। এদের কি হবে? মানে ম্যাগনেসিয়ামের যদি হয় তাহলে তার শক্তি ব্যান্ডটা কি হচ্ছে? 3s, আর জিঙ্কের হলে জিঙ্কের হবে 4s। এদের কি হবে? সম্পূর্ণ ভর্তি শক্তি ব্যান্ড। ম্যাগনেসিয়াম জিঙ্ক এদের শক্তি ব্যান্ডটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি থাকবে। লিথিয়ামের হাফ ফিল্ড, ম্যাগনেসিয়াম জিঙ্ক এদের ক্ষেত্রে ফুললি ফিল্ড আছে। ঠিক আছে? এবার এখানে আমাদের কাজে লাগবে কি? এগুলো আমি এতক্ষণ যেগুলো বলতে লাগলাম এগুলো সব কনসেপ্টের কথা। এখন আমাদের কাজে লাগবে কি? কতগুলো টার্ম আমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে? তো কি কি টার্ম? একটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড কি? তাহলে 1 নম্বর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আমি ইংলিশে লিখছি ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড মানে কি না সর্বোচ্চ যে শক্তি ব্যান্ড, সর্বোচ্চ যে শক্তি ব্যান্ড ইলেকট্রন দ্বারা, মানে সর্বোচ্চ যে শক্তি ব্যান্ডে ইলেকট্রন থাকে সেই শক্তি ব্যান্ডকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলবো। যেমন লিথিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড কোনটা? লিথিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে 2s। ঠিক আছে? সর্বোচ্চ যে শক্তি ব্যান্ডে ইলেকট্রন থাকে সেইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড কত? 3s। জিঙ্কের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড কত? না 4s। ঠিক আছে? তো এবার ভ্যালেন্স ব্যান্ডটা যে শক্তি ইলেকট্রন দ্বারা ভর্তি থাকতে হবে তার কোনো মানে নেই। তাহলে সর্বোচ্চ যে শক্তি ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে ভর্তি থাকে সেই শক্তি ব্যান্ডকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলবো।
কন্ডাকশন ব্যান্ড। সর্বনিম্ন যে শক্তি ব্যান্ড খালি থাকে, সর্বনিম্ন যে শক্তি ব্যান্ডে ইলেকট্রন থাকে না, সেই শক্তি ব্যান্ডকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলবো। সর্বনিম্ন কোন শক্তি ব্যান্ডে ইলেকট্রন থাকে না? লিথিয়ামে দেখো 2s1, তারপরে কি 2p, 2p তে কিছু নেই, 0। তার মানে লিথিয়ামের 2p শক্তি ব্যান্ড হবে কন্ডাকশন ব্যান্ড। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3s এর পরে 3p তে ইলেকট্রন নেই, তাহলে সেটা হবে কন্ডাকশন ব্যান্ড। সর্বনিম্ন যে শক্তি ব্যান্ডে ইলেকট্রন থাকে না, সেই শক্তি ব্যান্ডকে আমরা বলবো কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, এবার হচ্ছে ইন্টারেস্টিং, ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ মানে কি? ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে দূরত্ব থাকে, যে গ্যাপ থাকে, সেইটাকে ফরবিডেন এনার্জি গ্যাপ বলে। জানবো আরেকটু পরে, আমরা ভালো করে জানবো। ভ্যালেন্স ব্যান্ড মানে বুঝতে পেরে গেছি, ভ্যালেন্স ব্যান্ড মানে সর্বোচ্চ যে শক্তি ব্যান্ড। সর্বোচ্চ মানে কি? মানে সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন যে ব্যান্ড বা যে আণবিক কক্ষক, যেটাকে আমরা ব্যান্ড বলছি, সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন যে আণবিক কক্ষকটা ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা মানে আংশিক পূর্ণ বা সম্পূর্ণ ভর্তি থাকে, সেই শক্তি ব্যান্ডকে আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড। মানে লিথিয়ামের ক্ষেত্রে 1s এ ইলেকট্রন ভর্তি ছিল, 1s এই যে ব্যান্ডটা, এই ব্যান্ডটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলবো না, কারণ এর পরেও আরেকটা ব্যান্ডে শক্তি ইলেকট্রন আছে। ঠিক আছে, সর্বোচ্চ যে শক্তি ব্যান্ড। সর্বনিম্ন যে শক্তি ব্যান্ডে ইলেকট্রন থাকে না, 2p লিথিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, তো ফরবিডেন এনার্জি গ্যাপ কি? দেখো, সেটা বোঝার জন্য, সেটা আমি কি বললাম, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপ থাকে সেটাকে ফরবিডেন এনার্জি গ্যাপ বলে। আমাদের পরীক্ষার জন্য মোটামুটি ভাবতে পারো একটা প্রশ্ন, যে ধাতু কেন তড়িতের সুপরিবাহী হয়, আবার বা পরিবাহী পদার্থ কেন পরিবাহী হয়, পরিবাহী যারা তারা কেন পরিবাহী হয়, অন্তরক পদার্থ কেন তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে শুরু করি, দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। অন্তরক পদার্থ তড়িৎ পরিবহনে অক্ষম কেন? অন্তরক পদার্থ তড়িৎ পরিবহনে অক্ষম কেন? অন্তরক পদার্থের ক্ষেত্রেও কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থাকে। অন্তরক পদার্থ তো কোন একটা মৌল দিয়ে তৈরি, সেই মৌলের যৌগ দিয়ে তৈরি, ইত্যাদি ইত্যাদি, প্লাস্টিক বলো, কাঁচ বলো, তাহলে সেখানেও ইলেকট্রন আছে, সেখানেও তোমার হচ্ছে গিয়ে তাদেরও ব্যান্ড আছে। কিন্তু সেখানে বলছে যে তার ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা বা ফরবিডেন এনার্জি গ্যাপ এরিয়াটা বা নিষিদ্ধ শক্তি অঞ্চলটা অত্যন্ত প্রশস্ত হয়। ফলে ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করে যাবে, তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি হওয়া সত্ত্বেও ইলেকট্রন সাফিসিয়েন্ট এনার্জি পায় না, যা দিয়ে সে এখান থেকে এখানে লাফ দিয়ে যেতে পারে। ফলে ইলেকট্রনের ফ্লো হয় না, ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারে না। কি বললাম আরেকবার বলে নিই। অন্তরক পদার্থের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী, ভ্যালেন্স ব্যান্ড মানে বাংলাটা হচ্ছে যোজ্যতা ব্যান্ড, এবং কন্ডাকশন ব্যান্ড মানে পরিবাহী ব্যান্ড। যোজ্যতা ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে অবস্থিত নিষিদ্ধ শক্তি অঞ্চল অত্যন্ত প্রশস্ত হয়। সাধারণ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে যেতে পারে না। ফলে কি হয় না, এই পদার্থগুলোতে ইলেকট্রনের প্রবাহ ঘটতে পারে না, ফলে এরা তড়িৎ পরিবহনে অক্ষম। এরকম ছবি এঁকে তোমাকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আরেকটা কি, ধাতুগুলি কেন তড়িৎ পরিবহন করে? ধাতব পদার্থ বা ধাতব পরিবাহী কেন তড়িৎ পরিবহন করে? ধাতব পরিবাহী কেন তড়িৎ পরিবহন করে? ধাতব পরিবাহীর ক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কি, যেমন যে সমস্ত ধাতব পরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে, যেমন লিথিয়ামের ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে, যখন লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের 2s শক্তি ব্যান্ড
যে সমস্ত ধাতু ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে তাদের ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা পূর্ণ অংশের ঠিক পরেই ইলেকট্রন বিহীন অংশ পড়ে, মানে এখানে ইলেকট্রন আছে তো ঠিক তার সামনেই ইলেকট্রন নেই এমন অঞ্চল আছে। ফলে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে সহজেই ইলেকট্রন শক্তি সংগ্রহ করে এখান থেকে এখানে জাম্প নিতে পারে। ঠিক আছে তো? তাহলে সর্বোচ্চ যে অংশে ইলেকট্রন অবস্থান করে তার ঠিক পরেই হচ্ছে কি ইলেকট্রন বিহীন অঞ্চল আছে। ফলে ইলেকট্রন সহজেই একটা অংশ থেকে আরেকটা অংশে প্রবাহিত হতে পারে, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে। বা যাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি থাকে, তাদের ক্ষেত্রে প্রবাহ কি হচ্ছে, তাদের ক্ষেত্রে তার পরের যে শক্তি ব্যান্ড মানে কন্ডাকশন ব্যান্ডটা অনেক সময় ভ্যালেন্স ব্যান্ডের উপরে ওভারল্যাপ করে যায়, মানে এই কন্ডাকশন ব্যান্ডটা এসে এর উপরে চেপে গেছে। ফলে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কোন রকম ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি অঞ্চল নেই। তাহলে যাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি থাকে তাদের ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে কন্ডাকশন ব্যান্ড পরস্পরের উপরিপাতিত হয়ে থাকে, একটার উপর আরেকটা চেপে থাকে। ফলে কি হয় না, ইলেকট্রন খুব সহজেই একটা অংশ থেকে আরেকটা অংশে প্রবাহিত হতে পারে। ঠিক আছে তো? তাহলে আমরা এখানে মেন টার্ম গুলো যেগুলো সেগুলো দেখবো, ভ্যালেন্স ব্যান্ড কি, কন্ডাকশন ব্যান্ড কি, ফরবিডেন এনার্জি গ্যাপ কি, ধাতুগুলো কেন তড়িৎ পরিবহন করতে পারে, দুটো কেস হতে পারে, অন্তরক পদার্থ কেন তড়িৎ পরিবহন করতে পারে না। এবার আসছে অর্ধপরিবাহী মানে জার্মেনিয়াম, সিলিকন, আয়রনের বিভিন্ন অক্সাইড ইত্যাদি আমরা অলরেডি বলেছি। অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপ অঞ্চলটা এতটা বিস্তৃতও নয়, মানে অন্তরক পদার্থের মতো এতটা বিস্তৃতও নয়, আবার ধাতব পরিবাহীর মতন উপরিপাতিত হয়েছে বা খুব কম গ্যাপ তাও না, মাঝারি একটা গ্যাপ। অর্ধপরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা ইন্টারেস্টিং হয়েছে, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড ফাঁকা আছে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন ভর্তি আছে। এবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেই জন্য মৃদু তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে। উষ্ণতা বাড়লে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর কি হয়, তড়িৎ পরিবাহিতা বাড়ে। কেন বাড়ে দেখো, অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা বা যে কোনো পরিবাহীর তড়িৎ পরিবাহিতা নির্ভর করছে কি, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে কিরকম তার উপরে, মানে সেটার উপর নির্ভর করছে। এবার দেখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে গ্যাপটা কম, গ্যাপ খুব বেশি না আবার একদম কম তাও না, মাঝারি একটা গ্যাপ। এবার উষ্ণতা বাড়ালে ইলেকট্রন গুলোর কি হচ্ছে, স্বাভাবিকভাবে উষ্ণতা বাড়লে ইলেকট্রন গুলো একটু গতিশক্তি বাড়ছে, ইলেকট্রন গুলো এনার্জি বাড়ছে বলে কি হচ্ছে, সহজে এখান থেকে সেখানে লাভ দিতে পারছে। উষ্ণতা বাড়ালে সেই জন্য অর্ধপরিবাহীগুলোর তড়িৎ পরিবাহিতা বাড়ে। ঠিক আছে তো? এবার একটা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, উষ্ণতা বাড়ালে ধাতব পরিবাহিতা কমে যায়। তড়িৎ পরিবাহিতা কমে যায় কেন? দেখো ধাতব পরিবাহীর ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে গ্যাপটা কোনো ব্যাপার না, সেখানে গ্যাপ নেই প্রায় বলতে গেলে, তাও উষ্ণতা বাড়িয়ে দিলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কমে যাচ্ছে কেন? ধাতব পরিবাহীর ক্ষেত্রে গ্যাপের কোনো প্রসঙ্গ নেই, ইলেকট্রনের শক্তি বাড়ুক কমুক তারও খুব একটা ব্যাপার না, তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কমে যায় কেন? এখানে একটা জিনিস বুঝতে হবে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে ধাতুর কেলাসে অনেক মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রন গুলোই তড়িৎ পরিবহন করে। ঠিক আছে? এবার ধাতুর কেলাসের মধ্যে মুক্ত ইলেকট্রন গুলো সেই ধাতুর কেলাস মধ্যস্থিত কিছু ধাতব আয়ন তৈরি হয়ে যায়, সেই ধাতব আয়নের সঙ্গে সারাক্ষণ সংঘর্ষেও লিপ্ত হয়। তাহলে ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহন করছে, তড়িৎ পরিবহন করার সময় ধাতব আয়নের সঙ্গে সংঘর্ষে ধাক্কায়ও লিপ্ত হয়। ঠিক আছে তো? এবার যদি আমি উষ্ণতা বাড়াই তাহলে সেই ধাতব আয়নগুলো ভাইব্রেশন বেড়ে যায়, ধাতব আয়নগুলোর কম্পনজনিত শক্তি বেড়ে যায়। ঠিক আছে তো? কম্পনজনিত শক্তি বেড়ে গেলে কি হবে, ইলেকট্রন গুলো সেখানে আরো বেশি মাত্রায় আঘাত করবে, ফলে ইলেকট্রন গুলো বেশি মাত্রায় আঘাত করলে ইলেকট্রন গুলোর শক্তি ক্ষয় হবে। উষ্ণতা বাড়িয়ে দিলে
ধাতুর আয়নের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষের মাত্রা আরো বেড়ে যায়। ধাতুর আয়নের যেহেতু কম্পন বেড়ে যায়, ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ করার প্রবণতা বেড়ে যায়, ফলে ইলেকট্রনগুলোর কি হয় না মানে ইলেকট্রনগুলোর গতিবেগের উপর তার প্রভাব পড়ে, ফলে তড়িৎ পরিবাহিতার মান কমে যায়। ঠিক আছে, তো এগুলো মোটামুটি জানলে। এবার আমরা ব্যান্ড থিওরি থেকে এইটুকু আর ডিটেইলে আমার মনে হয় না লাগবে বলে, বা আমাদের যেটুকু আমি বললাম বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, আর ধাতুগুলো কেন করে, তারপরে অন্তরকগুলো কেন করে না, এইটুকু। ঠিক আছে, তো অর্ধ পরিবাহী আসবো আমরা। অর্ধ পরিবাহী সংক্রান্ত কিছু জিনিস আমাদের জানতে হবে। সেটা তোমাদের ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও, এখানে কেমিস্ট্রিতে সামান্যই আছে। অর্ধ পরিবাহী দু রকম, একটা হচ্ছে সহজাত অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে কৃত্রিম অর্ধ পরিবাহী। সহজাত অর্ধ পরিবাহী মানে কি? জার্মেনিয়াম, সিলিকন, লোহার অক্সাইড ইত্যাদি ইত্যাদি আমরা যে বলেছি সেগুলো হচ্ছে সহজাত অর্ধ পরিবাহী। কৃত্রিম অর্ধ পরিবাহী আমরা দু রকম অর্ধ পরিবাহী বানাতে পারি। দু রকম অর্ধ পরিবাহী, একটা হচ্ছে এন টাইপ অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে পি টাইপ অর্ধ পরিবাহী। ঠিক আছে, এন টাইপ অর্ধ পরিবাহী, পি টাইপ অর্ধ পরিবাহী। মনে রাখতে হবে সহজাত অর্ধ পরিবাহীতে ডোপিং পদ্ধতিতে ডোপ করে কোনো অশুদ্ধি মিশিয়ে দিলে তখন কৃত্রিম অর্ধ পরিবাহী তৈরি হয়। দু রকম কৃত্রিম অর্ধ পরিবাহী তৈরি হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে এন টাইপের আলোচনা করব। এন টাইপ অর্ধ পরিবাহী, প্রথমে আমরা একটা সহজাত অর্ধ পরিবাহীর কথা ভেবে নেব। সহজাত অর্ধ পরিবাহী যে কোনো একটা ভাবতে পারো, তুমি সিলিকন ভাবতে পারো। সিলিকন একটা সহজাত অর্ধ পরিবাহী। সিলিকনের কেলাসে সিলিকন পরমাণুগুলো দেখো, সিলিকন কোথায় আছে পর্যায় সারণীতে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ওই যে তো মানে পর্যায় সারণীতে এটা ছিল না। কার্বনের যোজ্যতা 4, মানে কার্বনের যোজ্যতা কক্ষে 4টে ইলেকট্রন আছে। সিলিকনের এক্স্যাক্টলি একই রকম হবে, 4টা হবে। তাহলে সিলিকন এর কেলাসে, আমি এটুকুই আঁকছি, আর বেশি আঁকছি না। সিলিকনের কেলাসে কি হচ্ছে, সিলিকন পরমাণুগুলো তারা কি হচ্ছে না অন্য 4টা সিলিকন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন করে থাকে, জানো তো? তাহলে 1 2 3 4, এই নিজের 4টা অন্যজনের সঙ্গে অন্যজনের ইলেকট্রন শেয়ার করে কি করছে, বন্ধন তৈরি করছে। তাহলে সেই বন্ধনটাকে আমরা একটু এরকম করে দেখিয়ে দিচ্ছি। ডবল বন্ড নয় কিন্তু, বুঝতে পারছো তো? তাহলে সিলিকন পরমাণু প্রত্যেকে কি রকম হয়ে আছে, 4টা করে বন্ধন করে আছে। সবাই করে আছে, কিন্তু সবাই করে আছে। সেখানে আমরা দেখাতে পাচ্ছি না, এখানে এখানে এদিকেও হয়েছে, এদিকেও। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ভাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সহজাত অর্ধ পরিবাহী, যেমন সিলিকন। ঠিক আছে, এবার সিলিকন এটা একটা চতুর্যোজী মৌল, 4 যোজ্যতা, 4টা বন্ধন করে আছে, খুব সুন্দরভাবে আছে। ঠিক আছে, এবার এর মধ্যে কৃত্রিম ভাবে ডোপ করে কি করে দেওয়া হলো, একটা পঞ্চযোজী মৌল ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে পঞ্চযোজী মৌল, কোনটা? নাইট্রোজেন গ্রুপ হচ্ছে 5 যোজ্যতা বিশিষ্ট। নাইট্রোজেন ডোপ করা হয় না, ডোপ করা হয় কি ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এইগুলো মোটামুটি ডোপ করা যেতে পারে। ঠিক আছে, তো ডোপ করে পঞ্চযোজী মৌল একটা ঢুকিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তো দিলে কি হলো, ধরা যাক এইখানে সিলিকনটার এই সেন্টারে সিলিকনের জায়গায় আমি একটা ফসফরাস ঢুকিয়ে দিয়েছি। ফসফরাস তো নিয়ে এসছে 5টা ইলেকট্রন, সে 4টা যেমন ছিল তেমন করে নিয়েছে, আর একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে। ঠিক আছে, পঞ্চযোজী মৌল একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে। দিয়ে একটা ইলেকট্রন বেশি হয়ে গেলে একটা নেগেটিভ চার্জ এক্সেস হয়ে গেছে না? ইলেকট্রন বেশি হয়ে যাওয়া মানে নেগেটিভ চার্জ এক্সেস হয়ে গেছে, সেইটাকে বলছি আমরা এন টাইপ বা নেগেটিভ টাইপ। এন টাইপটা হচ্ছে কি নেগেটিভ টাইপ, এন টাইপ মানে নেগেটিভ টাইপ।
ঠিক আছে তো? তাহলে নেগেটিভ টাইপ আমাদের পরীক্ষা কি আছে? পরীক্ষা খুবই সহজ প্রশ্ন আছে যে সিলিকনের মধ্যে ফসফরাসকে ডোপ করে দেওয়া হলো, তাহলে কি ধরনের অর্ধপরিবাহী তৈরি হবে, কি ধরনের এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে, সিম্পল, আর কিছু না। ঠিক আছে তো? বা এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে হলে তুমি সিলিকনের সঙ্গে কোন মৌলটাকে ডোপ করবে, দিয়ে অপশন দিয়ে দিবে। আমি এখানে নাইট্রোজেনের গ্রুপে যে মৌলগুলো, এই তিনটে মৌল বিশেষ করে, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডোপ করতে পারি। তাহলে একটা ইলেকট্রন অতিরিক্ত হয়ে যায়, এই যে অতিরিক্ত ইলেকট্রনটা, এই অতিরিক্ত ইলেকট্রনটার জন্য ওই যে অর্ধপরিবাহীটা, তড়িৎ পরিবাহীটা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পাবে, যেটাকে কাজে লাগিয়ে আমাদের ইলেকট্রনিক্সে বিভিন্ন রকম কাজ করা হয়। তোমরা মডার্ন ফিজিক্সে পড়বে তখন। ঠিক আছে তো? কি করে এই সেমিকন্ডাক্টর গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করা যায়, ডায়োড বানানো হয়, ইত্যাদি ইত্যাদি, তুমি দেখবে সেটা। ঠিক আছে তো? তাহলে পঞ্চযোজী মৌল দিলে এন টাইপ হচ্ছে, পি টাইপ, পি মানে বুঝতেই পারছো পজিটিভ টাইপ, এন যদি নেগেটিভ হয় পি হচ্ছে পজিটিভ টাইপ। তাহলে বলো তো পজিটিভ টাইপ একটা সেমিকন্ডাক্টর মানে সরি পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বানাতে আমাদের কি কাজে লাগবে, কি কাজে লাগবে? এখানে পঞ্চযোজী দিয়েছিলাম, একটা যোজ্যতা বেশি দিয়েছিলাম, এখানে ত্রিযোজী মৌল দেব। ত্রিযোজী মৌল, ত্রিযোজী মৌল কোনটা? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এগুলোকে মোটামুটি এগুলো সাধারণভাবে এগুলো দেওয়া হয়, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। ঠিক আছে তো? ধরা যাক এই কেন্দ্রে এই পরমাণুটায় আমি অ্যালুমিনিয়াম ঢুকিয়ে দিয়েছি, সব ভালো সব ভালো সব ভালো, এর একটা নেই, তিনটা ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রনের বদলে একটা গর্ত পড়ে আছে, মানে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, এটাকে আমরা হোল বলি। ঠিক আছে তো? তাহলে পি টাইপ অর্ধপরিবাহী কেন? একটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে, একটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে মানে কি? ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, একটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে মানে পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে তো? সেই জন্য এটাকে পজিটিভ টাইপ বা পি টাইপ। তাহলে সহজাত অর্ধপরিবাহীতে সেখান থেকে যদি আমি পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি ত্রিযোজী মৌল ডোপ করতে হবে। ঠিক আছে তো? বোরন, অ্যালুমিনিয়াম কিংবা গ্যালিয়াম আমাকে ডোপ করতে হবে। এখানে এই হোলের মাধ্যমে কি হয়? এই অর্ধপরিবাহীটার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। কিরকম করে হয় জানো তো? এখানে হোল হয়েছে, তো এখান থেকে ইলেকট্রন জাম্প দিবে এখানে, এখানে হোল হবে, সেখান থেকে ইলেকট্রন এখানে জাম্প দিবে, সেখানে হোল হবে। তাহলে হোলটা এগিয়ে এগিয়ে যাবে, হোল যেদিকে যাচ্ছে দেখো ইলেকট্রন তার উল্টো দিকে আসছে, হোলটার সরণ যেদিকে হচ্ছে ইলেকট্রনের সরণ তার উল্টো দিকে হচ্ছে। হোল এখান থেকে ইলেকট্রন এখানে চলে এলে হোল এখানে চলে এলো, ইলেকট্রন এখান থেকে এখানে চলে এলে হোল সেখানে চলে গেল, আবার ইলেকট্রন এখান থেকে এখানে চলে এলে হোল সেখানে চলে গেল। হোল যেদিকে যাচ্ছে ইলেকট্রন তার উল্টো দিকে আসছে। ফিজিক্সে তোমরা এইসব ডিটেলসে পড়বে। ঠিক আছে? আমরা এদের কঠিনের তড়িৎ ধর্ম আলোচনা করলাম। এবার নেক্সট আসবে কি? কঠিনের চৌম্বক ধর্ম। ঠিক আছে তো? কিছু কিছু জিনিস আমরা জানি অলরেডি। হ্যাঁ, তো আমরা কঠিন পদার্থের চৌম্বক ধর্মের ভিত্তিতে কঠিন পদার্থ কি কি রকমের সেটা লিখেছি। তার আগে আমি একটু শুরুতে বলিনি। দেখো, কঠিন পদার্থে ইলেকট্রন আছে, যে কোনো পদার্থে ইলেকট্রন আছে। ঠিক আছে তো? ইলেকট্রন গুলো যখন ঘুরতে থাকে, ইলেকট্রন হচ্ছে আধানগ্রস্ত কণা। ঠিক আছে তো? এবার আধানগ্রস্ত কণা যখন ঘুরতে থাকে না, তখন সে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। অর্থাৎ ইলেকট্রন গুলো নিজেরাই এক একটা ছোট চুম্বকের মতো আচরণ করে। ঠিক আছে? তো ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইলেকট্রন গুলোই ছোট ছোট চুম্বকের মতো আচরণ করছে। এবার পরমাণুতে উপস্থিত ইলেকট্রন গুলোর জন্য পরমাণুটা চুম্বকের প্রভাবে কেমন কি প্রভাবিত হচ্ছে না হচ্ছে, তার উপর ভিত্তি করে পদার্থটাকে, কঠিন পদার্থকে আমরা এতগুলো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে তো? তাহলে ইলেকট্রন গুলোর ঘূর্ণনের দরুন, আধানগ্রস্ত কণা ইলেকট্রনের ঘূর্ণনের দরুন একটা চৌম্বক ধর্মের অধিকারী হচ্ছে। কঠিন পদার্থগুলো চৌম্বক ধর্মের অধিকারী হচ্ছে ইলেকট্রন এবং ইলেকট্রনের ঘূর্ণনের দরুন। ঠিক আছে তো? এবার আমরা আলোচনা করব প্যারাম্যাগনেটিক পদার্থ কাকে বলবো। প্যারাম্যাগনেটিক মানে কি? যে সমস্ত পদার্থ কি হচ্ছে, যে সমস্ত পদার্থ তোমার হচ্ছে গিয়ে চুম্বক দ্বারা ক্ষীণ আকৃষ্ট হয়, চুম্বক দ্বারা ক্ষীণ আকৃষ্ট হয়, খুব তীব্রভাবে না, লোহাটোয়া না। ঠিক আছে তো? উদাহরণ কি দিয়েছি? অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম অক্সাইড, কিউপ্রিক অক্সাইড ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা ক্ষীণ আকৃষ্ট হয় এবং একটা অসম চুম্বক প্রাবল্য বিশিষ্ট অঞ্চলে রাখলে কম থেকে বেশি প্রাবল্যের দিকে চলে যাবে,
অসম চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে কম থেকে বেশি, মানে একটু সহজ করে বলছি, ধরো এখানে একটা দণ্ড চুম্বক আছে, এটা একটা দণ্ড চুম্বক আছে, তাহলে বলতো এইখানে চুম্বক ক্ষেত্রে প্রাবল্য বেশি না এখানে বেশি? মানে যত দূরে যাই তত চুম্বকের ক্ষেত্রটা কমে যায়, মানে তোমার হচ্ছে কি চুম্বক ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু যত দূরে যাই তত সেখানকার প্রাবল্য কমতে শুরু করে, ঠিক আছে? তো তো এখানে যদি আমি কোন একটা প্যারাম্যাগনেটিক পদার্থকে রাখি, কম প্রাবল্য থেকে বেশি প্রাবল্যের দিকে চলে আসবে, এইটা বলছি। সংজ্ঞাটা ভালো করে সংজ্ঞা বললে তাহলে বলতে হবে কি, যারা চুম্বক দ্বারা ক্ষীণ আকৃষ্ট হয় এবং অসম চুম্বক প্রাবল্য বিশিষ্ট অঞ্চলে রাখলে কম থেকে বেশি প্রাবল্যের দিকে এগিয়ে যায়, সেই সমস্ত পদার্থকে প্যারাম্যাগনেটিক বলে। তাদের উদাহরণগুলো জানা জরুরি। ডায়াম্যাগনেটিক কারা? যারা চুম্বক দ্বারা ক্ষীণ বিকর্ষিত হয়, এরা চুম্বক দ্বারা ক্ষীণ আকর্ষিত হয়, এরা চুম্বক দ্বারা ক্ষীণ বিকর্ষিত হয়। এবং যাদেরকে অসম চুম্বক প্রাবল্য বিশিষ্ট কোনো অঞ্চলে রাখলে কম থেকে বেশির দিকে তারা এসেছিল, এরা যাবে বেশি থেকে কম দূরের দিকে পালিয়ে যাবে। এখানে রাখলে ছিটিতে আস্তে আস্তে এদিকে পালিয়ে আসবে, এখান থেকে এদিকে পালিয়ে আসবে, এরা এখান থেকে এদিকে আসছে, প্যারাম্যাগনেটিকরা। ডায়াম্যাগনেটিক কাকে বলে বুঝতে পারলে, আমরা আগে পড়েছিলাম যাদের ক্লাস 11-এ, যে আমরা জেনেছিলাম না অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক বলছিলাম, না থাকলে ডায়াম্যাগনেটিক। তাহলে ডায়াম্যাগনেটিজমের কারণটা তুমি বুঝতে পারছো, অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে ইলেকট্রনের কোনো নিট কোনো স্পিন নেই, নিট স্পিন না থাকলে সেটা তার ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে না, ঠিক আছে? আমি এত ডিটেইলে যাচ্ছি না। ফেরোম্যাগনেটিক, যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় এবং চুম্বক সরিয়ে নেওয়ার পরেও তার মধ্যে কিছুটা চুম্বকত্ব বজায় থাকে, মানে যেটাকে চুম্বকে পরিণত করা যাবে। লোহা, নিকেল, কোবাল্ট, আরো কিছু কিছু অক্সাইড হতে পারে। এটার একদম ভালো উদাহরণ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, যেগুলো দিয়ে চুম্বক বানানো হয়, মানে যেটাকে চুম্বক দ্বারা আকর্ষণ করে নেওয়ার পরে, চুম্বক ছাড়িয়ে নেওয়ার পরেও তার মধ্যে আবার সেটাই একটা চুম্বকে পরিণত হয়ে যায় কিছু সময়ের জন্য, ঠিক আছে? সেটাকে আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ বলছি। লোহা, নিকেল, কোবাল্ট এই ধরনের পদার্থের উদাহরণ, ঠিক আছে? ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে ডোমেন গুলো কেমন থাকে আমি সেটা বলছি। ডোমেন মানে কি? ডোমেন মানে এমনি ডোমেন কথার অর্থ মনে হচ্ছে অঞ্চল বা এলাকা, এরকম কিছু একটা আর কি। তো ফেরোম্যাগনেটিক একটা পদার্থকে অনেকগুলো ছোট ছোট ডোমেনে ভাগ করা হয়। সেই ডোমেনের মধ্যে সেই ডোমেনের মধ্যে যে অযুগ্ম ইলেকট্রনের ব্যবহার যা সবার একই রকমের ব্যবহার। যদি আমরা এটাকে এইভাবে ভাবি যে এতগুলো ডোমেন আছে, সব ডোমেনে ফেরোম্যাগনেটিক পদার্থ, তো সবগুলো ডোমেনে ইলেকট্রনের স্পিন প্যারালাল হয়, ফলে একটা নিট স্পিন অনেকটা বেশি উৎপন্ন হয়। সবকটা ডোমেন গুলো ইলেকট্রনের স্পিন প্যারালাল দেখাচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থে, সেই জন্য তার চৌম্বক ধর্ম বেশি হচ্ছে। অ্যান্টি ফেরোম্যাগনেটিক, যেখানে অযুগ্ম ইলেকট্রন আছে অথচ তার ডোমেন গুলো সবগুলো অ্যান্টি প্যারালাল হয়, সবার স্পিন পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, সেরকম কতগুলো পদার্থের উদাহরণ দেওয়া আছে। তার ক্ষেত্রে ওই চিত্রটা কেমন হবে, তার ক্ষেত্রে ধরা যাক আমি 5টা ডোমেন দেখাচ্ছিলাম, 3, 4, 5 পরস্পর অ্যান্টি প্যারালাল, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। 5টা না দেখিয়ে 6টা দেখানো ভালো। তাহলে নিট এটা কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তাহলে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও এদের নিট কোনো চুম্বকত্ব থাকে না। ফেরিম্যাগনেটিক, অযুগ্ম ইলেকট্রন আছে, চুম্বকত্ব আছে, মানে এদের চুম্বক ধর্ম আছে, তবে প্রত্যাশিত মানের থেকে কম। মানে অযুগ্ম ইলেকট্রন যতগুলো ছিল সেই অনুযায়ী যা ভাবা গেছিল 3, 4, 5, 6, সেই অনুযায়ী যা ভাবা হয়েছিল তার থেকে কম হবে। কিরকম? দেখো অযুগ্ম ইলেকট্রন আছে কিন্তু অনেকগুলো না প্যারালাল স্পিনের জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেকগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। অযুগ্ম ইলেকট্রন আছে অথচ তার চুম্বকত্বের মান প্রত্যাশিত মানের থেকে কম, সেই সমস্ত পদার্থগুলোকে ফেরিম্যাগনেটিক পদার্থ বলে। তার এক্সাম্পল গুলো যেগুলো আছে সেগুলো পড়বে। পুরী তাপমাত্রা কি তুমি জানো? যে তাপমাত্রার উপরে কোনো একটা চুম্বকের চুম্বক ধর্ম নষ্ট হয়ে যায় সেটাকে কুড়ি তাপমাত্রা বলে, ঠিক আছে? আমরা মোটামুটি পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টার শেষ করলাম। এখানকার অঙ্ক আমরা করিয়েছি, প্রধানত ঘনত্ব সংক্রান্ত অঙ্ক আসে আর সংকেত নির্ণয় সংক্রান্ত অঙ্ক আসে। তোমরা বইয়ের অঙ্কগুলো করবে আর বিভিন্ন জায়গায় অনেক জায়গায় পুরনো কোশ্চেন ব্যাংক ইত্যাদি থেকে কোশ্চেন দেখতে পারো, ঠিক আছে? তো সেটা দেখে করবে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে?
আমরা নেক্সট ক্লাস যেটা করবো সেটা অর্গানিকে করব, সেটার জন্য তোমরা তৈরি হয়ে নাও। 11 অর্গানিকের অংশগুলো পড়তে শুরু করে দাও, ঠিক আছে? দিলে আমরা নেক্সট ক্লাস থেকে অর্গানিকের অংশ আলোচনা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।